আসসালামু আলাইকুম। আমি তফসির আহমেদ। আজকে আপনাদের সাথে আলোচনা করব ক্যাপিটাল বাজেটিং আর টেকনিক্স নিয়ে। এই অধ্যায়টি বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট। যারা এই পার্টটি ভালো করে জানবে, মূলত 10 থেকে 14 মার্ক এসে থাকে এক্সামে। সো কাজে আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে এই লেসনটি করবে। আজকের লেসনে আমি দেখাবো কি মেথডে আমাদের অঙ্কগুলো করতে হবে, কোন কোন ফর্মুলা ইউজ করতে হবে, কখন কোন ফর্মুলা ইউজ করতে হবে। ইভেন প্র্যাকটিক্যালে 4 থেকে 5টি অঙ্ক দেখাবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, রিসেন্টলি বোর্ডে এসেছে। সো লেট গেট স্টার্টেড। ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেটিং কি আগে জেনে নেব, দেন আমরা কাজ করব। দ্য প্রসেস অফ মেকিং ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন ইন বিজনেস ইজ নোন অ্যাজ ক্যাপিটাল বাজেটিং। অর্থাৎ ব্যবসায়ের মূলধন জাতীয় ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। অর্থাৎ মূলধন বাজেটিংয়ে আমাদের কি মেথডে মূলত আমাদের অঙ্কগুলো করতে হবে সেগুলো আমরা জেনে নেব। মেথড অফ ক্যাপিটাল বাজেটিং ইভ্যালুয়েশন, অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং ইভ্যালুয়েশন করার জন্য আমাদের কি মেথড আছে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, অর্থাৎ সনাতন পদ্ধতি। একটা হচ্ছে ডিসকাউন্টেড মেথড বা মডার্ন মেথড, সেটা হচ্ছে বাট্টাকৃত পদ্ধতি। সো ট্র্যাডিশনাল মেথডে আমাদের কিছু ফর্মুলা জানতে হবে, ডিসকাউন্টেড মেথডে কিছু ফর্মুলা জানতে হবে। উভয় মেথডে 5টি করে ফর্মুলা আছে, 5টি করে। তো আমি প্রথমে ফর্মুলাগুলো ডিটেলসে আলোচনা করব, দেন আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেগুলো জেনে নেব। সো প্রথমে আমরা যদি আসি, ট্র্যাডিশনাল মেথডে 5টি ফর্মুলা আমরা জেনে নিব। প্রথমে আমাদের পেব্যাক পিরিয়ড জেনে নেব। পেব্যাক পিরিয়ডের জন্য 2টি ফর্মুলা, CFAT, পরবর্তী আমরা জেনে নিব CFAT কি, অর্থাৎ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। হোয়েন CFAT ইজ ইকুয়াল, তখন আমাদের পেব্যাক পিরিয়ডের জন্য NCO ডিভাইডেড CFAT, অর্থাৎ NCO CFAT কীভাবে বের করতে সেগুলো আমরা পরবর্তী ডিটেলসে আলোচনা করব। যখন ইকুয়াল থাকবে তখন এই ফর্মুলা হবে। হোয়েন CFAT আর আনইকুয়াল মানে অসমান থাকবে, তখন সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ড বের করার জন্য ফর্মুলা হচ্ছে A প্লাস NC মাইনাস C ডিভাইডেড D। এটা হচ্ছে আমাদের পেব্যাক পিরিয়ড বের করার জন্য 2টি ফর্মুলা। দেন হচ্ছে পেব্যাক রিসিপ্রোকাল। পেব্যাক রিসিপ্রোকাল হচ্ছে PBR বের করার জন্য 2টি ফর্মুলা আছে। একটি হচ্ছে অ্যাভারেজ CFATকে NCO দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ দিতে হবে। আরেকটি হচ্ছে যখন পেব্যাক পিরিয়ড আমাদের করা থাকবে সেক্ষেত্রে 1 ডিভাইডেড পেব্যাক পিরিয়ড ইন্টু 100, এইভাবে আমরা বের করতে পারি। অঙ্কের সুবিধার্থে আমরা যেটা চয়েস মনে করবো সেটাই সিলেক্ট করতে পারি। দেন হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, সংক্ষেপ হচ্ছে ARR। তো ARR বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ EAT ডিভাইডেড অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। সেক্ষেত্রে অ্যাভারেজ EAT অ্যাভারেজ ইনভেস্টমেন্ট আমাদের বের করে নিতে হবে। কিভাবে বের করতে হবে আমি পরবর্তীতে দেখাচ্ছি। তারপর হচ্ছে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় রুই বা রয় বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা হচ্ছে অ্যাভারেজ EAT ডিভাইডেড NCO ইন্টু 100। সো রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তারপর হচ্ছে আমাদের সারপ্লাস লাইফ, যেটাকে সংক্ষেপে বলা হয় SL। সেক্ষেত্রে আমাদের পেব্যাক পিরিয়ড অবশ্যই প্রয়োজন পড়বে টোটাল লাইফ থেকে, অর্থাৎ প্রজেক্টের লাইফ, অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্টের লাইফ থেকে পেব্যাক পিরিয়ড মাইনাস করলে আমাদের সারপ্লাস লাইফ পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের সনাতন পদ্ধতিতে 5টি ফর্মুলা। এখন আমি দেখাবো বা আমরা জেনে নিব ডিসকাউন্টেড মেথডে 5টি ফর্মুলা। ডিসকাউন্টেড মেথডে প্রথমে আমরা জেনে নিতে হবে নেট প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ NPV। তো NPV বের করার জন্য আমাদের ফর্মুলা 2টি, একটি হচ্ছে ইকুয়াল, আরেকটা হচ্ছে আনইকুয়ালের জন্য। সো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইউজুয়ালি TPV মাইনাস NCO। হোয়েন CFAT ইজ ইকুয়াল, যখন CFAT গুলো ইকুয়াল হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এই সংক্ষেপে ফর্মুলা দিয়ে করতে পারি অথবা এই ফর্মুলা দিয়ে করতে পারি। তো সংক্ষেপে এই ফর্মুলা দিয়ে করা যাবে। যারা টাইম ভ্যালু মানি সম্পর্কে ধারণা আছে এই ফর্মুলা জানেন। আমরা জানি অ্যানুইটি প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা এরকম হয়ে থাকে, A ডিভাইডেড A ইন্টু এরকম একটা ফর্মুলা, PP ফ্যাক্টরটা গুণ দিতে হয়, আর NCO মাইনাস করতে হবে NPV বের করে, অর্থাৎ এই ফর্মুলা দিয়ে আমরা মাইনাস করে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করে করতে পারবো। দেন হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, সংক্ষেপে বলা হয় PI বের করার জন্য ফর্ম হচ্ছে TPV ডিভাইডেড NCO। TPV হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু, আর NCO হচ্ছে নেট ক্যাশ আউটলে। আমরা পরবর্তীতে আবার জেনে নিচ্ছি কীভাবে করতে হবে। তারপর আসছে নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, অর্থাৎ প্রফিটেবিলিটি ইন্ডেক্সের মতোই নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, অর্থাৎ এটা হচ্ছে নেট। NPI সংক্ষেপে
এটা হচ্ছে এনপিভি ডিভাইডেড এনসিও। তো বুঝতে পারছেন আমাদের এনপিভি লাগবে, তো সেই ক্ষেত্রে আমাদের এনসিও তো লাগবেই। তো এই এনপিভি ডিভাইডেড এনসিও ইন্টু 100, তো সেক্ষেত্রে আমাদের আগের যে এনপিভি যেভাবে বের করতে হয় ওইভাবে বের করে নিতে হবে যদি আমাদের আগে করা না থাকে। তারপর আসছে হচ্ছে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটাকে সংক্ষেপে বলা হয় আইআরআর। তো আইআরআর বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এ প্লাস সি ডিভাইডেড সি মাইনাস ডি উইদিন ব্র্যাকেট বি মাইনাস এ। সেক্ষেত্রে এ এবং বি হচ্ছে ডিসকাউন্ট রেট, সি এবং ডি হচ্ছে এনপিভি, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তারপর হচ্ছে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড আমাদের পেব্যাক পিরিয়ডের ফর্মুলা যেটা ছিল ওইটাই এ প্লাস এন মাইনাস সি ডিভাইডেড ডি। এই হচ্ছে আমাদের ফর্মুলাগুলো, এগুলো হচ্ছে মূল ফর্মুলা, অর্থাৎ রিকোয়ারমেন্ট হিসেবে চাইতে পারে এরকম ফর্মুলা। এখন আমরা এই ফর্মুলাগুলো করার জন্য কিছু হেল্পিং ফর্মুলা জানা প্রয়োজন, আমরা এগুলো জেনে নেব। সো কিছু পরিচিত আমরা জেনে নিব। ফর পেব্যাক পিরিয়ডের জন্য আমরা হচ্ছে এ সি ডি আমরা এখানে দেখতে পাচ্ছি পেব্যাক, ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড আর পেব্যাক পিরিয়ড ফর্মুলা একই। এ সি ডি কিছু সাংকেতিক ফর্ম আছে, এগুলোর পূর্ণরূপ জেনে নিতে হবে। এ হচ্ছে দ্য ইয়ার ইন হুইচ সিসিএফএটি ইজ ক্লোজ টু অর ইকুয়াল টু এনসিও, অর্থাৎ এ হচ্ছে ওইতম বছর যেখানে সিসিএফএটিগুলো কিউমুলেটিভ সিএফএটিগুলো এনসিওর কাছাকাছি বা সমান হয়ে থাকে বা বেশি যেতে পারবে না, ওইটাকে রিপ্রেজেন্ট করছে। প্র্যাকটিক্যালি দেখালে আর বুঝবেন, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আর সি হচ্ছে সিএফএটি অফ এ ইয়ার্স, অর্থাৎ এতম বছরের সিসিএফএটি যেটা আছে ওইটা, অর্থাৎ আমরা এই ইয়ার যেটাকে সিলেক্ট করব ওই বছরের সিসিএফএটিকে আমরা সি দ্বারা প্রকাশ করব। ডি হচ্ছে নেক্সট সিএফএটি অফ দ্য ইয়ার এ, অর্থাৎ যে বছরকে এ ডিক্লারেশন করব ও বছরের পরবর্তী বছরের সিএফএটিকে আমরা ডি দ্বারা ডিক্লারেশন করবো। এটা হচ্ছে পেব্যাক পিরিয়ডের জন্য তিনটে সাংকেতিক ফর্ম, প্র্যাকটিক্যালি করলে আরও বেশি বোঝা যাবে। সো আমরা ফর ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ আইআরআর জন্য যেগুলো দরকার আমি ইতিমধ্যে বলেছি। এ বি হচ্ছে ডিসকাউন্ট রেট, একটা হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, একটা হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, সি হচ্ছে পজিটিভ এনপিভি, ডি হচ্ছে নেগেটিভ এনপিভি। এখন আমরা হেল্পিং ফর্মুলাগুলো জেনে নিব। অঙ্ক করার সুবিধার্থে আমাদের ডিপ্রিসিয়েশন বের করার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আমরা ডিপ্রিসিয়েশন বের করব হচ্ছে স্ট্যাটলার মেথডে। সো স্ট্যাটলার মেথডে আমাদের ডিপ্রিসিয়েশন বের করার ফর্ম হচ্ছে কস্ট মাইনাস সেলফ ডিভাইডেড লাইফ। তারপর হচ্ছে আমরা ইতিমধ্যে জেনে এসেছি অ্যাভারেজ ইএটি প্রয়োজন পড়বে, অ্যাভারেজ আর্নিং আফটার ট্যাক্স, সংক্ষেপে অ্যাভারেজ ইএটি বলা হয়। সেক্ষেত্রে আমাদের সামেশন ইএটি ডিভাইডেড এন, অর্থাৎ ইএটিগুলো সবগুলো যোগ করে নাম্বার অফ ইয়ার দ্বারা ভাগ করে আমাদের অ্যাভারেজ ইএটি বের করতে হবে। তারপর আমরা শিখে এসেছি যে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়বে, সেই ক্ষেত্রে ফর্মুলা আসবে কস্ট প্লাস সেলফ ভ্যালু ডিভাইডেড টু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, সংক্ষেপে ডব্লিউসি দ্বারা প্রকাশ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন অফ নেট ক্যাশ আউটলে অর্থাৎ এনসিও, অর্থাৎ এনসিও যদি সরাসরি দেওয়া যদি না থাকে, ঘুরি পেঁচিয়ে যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কী ডাটা প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আমাদের এনসি হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো বা আউটলে, যে কোনো একটা বলা যাবে। এখন কথা হচ্ছে, অর্থাৎ আমি তো মূলধনটা বিনিয়োগ করব, অর্থাৎ রিটার্ন পাওয়া আগ পর্যন্ত এটা পেছনে যে ব্যয়টা হবে সেটা হচ্ছে আমাদের এনসিও। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি একটা সম্পদের ব্যয় প্লাস ওই সম্পদ রান করার জন্য যে ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন পড়বে, এই সামগ্রিক যোগফলকে এনসিও বলা হয়। অর্থাৎ একটা সম্পত্তি ইউজ করার জন্য যে জিনিস প্রয়োজন পড়বে, প্রথম হচ্ছে সম্পত্তির কস্ট প্রাইস বা ইনভয়েস প্রাইস থাকলে আমরা নিতে হবে, ফ্রাইট ইন বা ইম্পোর্ট ডিউটি যদি থাকে এটাও নিতে হবে, ইন্স্যুরেন্স অ্যান্ড রেলওয়ে ফেয়ার যদি থাকে আমাদের যোগ করতে হবে, ইনস্টলেশন চার্জ যোগ করে কস্ট অফ নিউ মেশিন বের করতে হবে। তারপর কস্ট অফ রিমুভিং ওল্ড মেশিন, অর্থাৎ কোনো সম্পদ যদি আগে থেকে থাকে ওইটাকে যদি রিমুভ করতে যদি কোনো খরচ হয়, সেক্ষেত্রে ওই খরচটা থাকলেও যোগ করতে হবে। তারপর হচ্ছে প্রসিড ফ্রম ওল্ড অ্যাসেট, অর্থাৎ আগের সম্পদ যদি বিক্রি করে কিছু টাকা পান সেটা কিন্তু আপনার সেভ হচ্ছে, সেটা মাইনাস করে দিতে হবে। তারপর ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে আমাদের নেট ক্যাশ আউটফ্লো অর্থাৎ এনসিউ পেয়ে যাব। ইউজুয়ালি এনসিউ দেওয়া থাকে, যদি না থাকে এইভাবে করতে হবে। তারপর হচ্ছে সিএফএটি বের করার জন্য যে টেবিলটা প্রয়োজন পড়ে সেই টেবিলটা আমরা জেনে নিব। সিএফএটি আরেকটা পরিচয় আছে এনসিবি, অর্থাৎ নেট ক্যাশ বেনিফিট, যেই কথা
ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স একই কথা। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সকে সিএফএটি দ্বারা প্রকাশ করা হয়, আর নেট ক্যাশ বেনিফিটকে এনসিবি দ্বারা প্রকাশ করা হয়, একই কথা মূলত। তো প্রথমে আমাদের ইয়ারের জন্য একটা ঘর করতে হবে। ইয়ার জন্য ঘরটা আমাদের প্রথম বসাতে হবে, তারপর সিএফবিটি প্রথম দেওয়া থাকে, সিএফবিটি বসাতে হবে, তারপর ডিপ্রিসিয়েশন আমাদের বসাতে হবে। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি কীভাবে ডিপ্রিসিয়েশন বের করতে হয়। তারপর ইবিটি অর্থাৎ সিপিটি থেকে ইবিটি ডিপ্রিসিয়েশন মাইন্ড করলে ইবিটি পাওয়া যাবে, অর্থাৎ আমি দেখিয়ে দিয়েছি, অর্থাৎ 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম মাইনাস করলে ইবিটি পাওয়া যাচ্ছে। তারপর ইবিটির ওপর ট্যাক্স রেট দেওয়া হবে অঙ্কে, ট্যাক্স রেট কাটতে হবে, অর্থাৎ 5 নম্বর কলাম পাওয়ার জন্য ইবিটির উপর ট্যাক্স রেট কাটতে হবে, অর্থাৎ ট্যাক্স বের হবে। তারপর ইবিটি থেকে ট্যাক্স মাইনাস করলে তারপর আমাদের ইএটি আসছে। আবার ইএটির সাথে আবার যখন ডিপ্রিসিয়েশন যোগ করব তখন সিএফএটি অথবা এনসিবি পাওয়া যাচ্ছে। এনসিবিগুলো কমনে যোগ করলে কিউমুলেটিভ সিএফএটি পাওয়া যাচ্ছে বা কিউমুলেটিভ এনসিবি। তারপর ডিসকাউন্ট ফ্যাক্টর, যদি আমাদের আধুনিক পদ্ধতির প্রয়োজন পড়ে তখন ডিসকাউন্ট ফ্যাক্টর প্রয়োজন পড়বে। তারপর পিবি, তারপর সিপিবি। এই হচ্ছে আমাদের ঘরটি, অর্থাৎ টেবিলটি আমাদের করতে হবে। ডিপেন্ডস সারি কতটি হবে ডিপেন্ডস অন ইয়ার। যদি 5 বছর দেওয়া থাকে 5টি সারি হবে, যদি 4 বছর দেওয়া থাকে 4টি, 6 বছর দেওয়া থাকে 6টি। আমি এক্সাম্পল হিসেবে 5টি সারি দিয়েছি। তারপর আমরা একটা নোট শিখে নেব। নোট ফর আইআরআর ইউ নিড টু হ্যাভ 2 এনপিভিস। অর্থাৎ আইআরআর যে আমরা ইতিমধ্যে আধুনিক পদ্ধতি শিখে আসছি, অর্থাৎ ডিসকাউন্ট মেথডে শিখে আসছি, আইআরআর করা লাগবে, সেই ক্ষেত্রে আমাদের 2টি এনপিভি প্রয়োজন পড়বে। সো 1 ইজ পজিটিভ এনপিভি। পজিটিভ এনপিভিকে আমরা সি দ্বারা প্রকাশ করব উইথ দ্য হেল্প অফ লোয়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ এ দ্বারা। এ হচ্ছে ডিসকাউন্ট রেট, আমরা এ এবং বি জানি ডিসকাউন্ট রেট, সি এবং ডি হচ্ছে এনপিভি। সো পজিটিভ এনপিভিটা আসবে লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে। আর হচ্ছে অ্যানাদার ইজ নেগেটিভ, যেটা নেগেটিভ এনপিভি, সেটা আমরা ডি দ্বারা প্রকাশ করি উইথ দ্য হেল্প অফ হায়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ বি দ্বারা। এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই নোটটা প্যান ডাউন করে রাখবেন। তারপর আমরা এখন প্র্যাকটিক্যাল অঙ্ক দেখার চেষ্টা করব। আমি এখন যতগুলো অঙ্ক দেখাবো সবগুলো বোর্ড থেকে, অর্থাৎ পরীক্ষায় এসেছে এমন অঙ্ক দেখাচ্ছি। আমি কিন্তু ইম্পর্টেন্ট নেই বা লেস ইম্পর্টেন্ট এরকম অঙ্ক দেখাচ্ছি না, অর্থাৎ মোস্ট এবং ভাইটাল যেগুলো আছে আমাদের সেই অঙ্কগুলো আমি দেখাচ্ছি। প্রবলেম 1, a project initially cost is টাকা 40,000. Its expected life is 5 years and cash flow are given value. অর্থাৎ একটা প্রজেক্টের জন্য ইনিশিয়াল কস্ট প্রয়োজন পড়বে 40,000 টাকা, আর এটার লাইফ থাকবে হচ্ছে 5 বছর, আর ক্যাশ ফ্লোগুলো দেওয়া আছে 1 থেকে 5 বছর পর্যন্ত। সো এখানে আমাদের 1 থেকে 5 বছর পর্যন্ত তথ্য দেওয়া আছে। রিকোয়ার্ড চেয়েছে পেব্যাক পিরিয়ড, তারপর চেয়েছে সারপ্লাস লাইফ, তারপর চেয়েছে হোয়াট উড বি দ্য পেব্যাক পিরিয়ড ইফ ক্যাশ ফ্লো টাকা 10,000 ইচ ইয়ার। আচ্ছা, 3টি রিকোয়ারমেন্ট চেয়েছে, 1/1 করবো। প্রথম পেব্যাক পিরিয়ড। তো পেব্যাক পিরিয়ডের জন্য আমাদের এখানে দেখতে হবে এই ক্যাশ ইনফ্লোগুলো সমান নাকি অসমান। যদি সমান হয় তাহলে ইউজুয়ালি আমরা বের করতে পারবো পেব্যাক এনসি ডিভাইডেড সিএফএটি, কিন্তু এখন কিন্তু অসমান সিএফএটি দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের একটা টেবিলের প্রয়োজন পড়বে। টেবিলটা কীভাবে করব, যেহেতু আমাদের সিএফএটিগুলো দেওয়া আছে, টেবিলটা আমাদের করতে হবে এইভাবে, অর্থাৎ ইয়ার সিএফএটি আর সি সিএফএটি প্রয়োজন পড়বে। অর্থাৎ পেব্যাক পিরিয়ডের জন্য 3টা কলাম প্রয়োজন পড়ে, 3টা জিনিস প্রয়োজন পড়ে, একটা হচ্ছে ইয়ার, একটা হচ্ছে সিএফএটি, একটা হচ্ছে সি সিএফএটি। সো ইয়ার তো আমাদের ইয়ারগুলো বসিয়েছি, সিএফএটিগুলো যা ছিল তাই বসিয়েছি, অর্থাৎ যেভাবে দেওয়া ছিল ওইভাবে বসিয়েছি। আর সি সিএফএটি হচ্ছে কিউমুলেটিভ সিএফএটি, অর্থাৎ কিউমুলেটিভ বলতে বোঝাচ্ছে পুঞ্জীবিত বা জমানো, অর্থাৎ সিএফএটিগুলো ক্রমান্বয়ে যোগ করা। প্রথম বছরে 12,000, তারপর 12,000-এর সাথে 15,000 যোগ করে 27,000, 27,000-এর সাথে 11,000 যোগ করে 38,000, 38,000-এর সাথে 10,000 যোগ করে 48, 48-এর সাথে আবার 14,000 যোগ করে আমরা পাচ্ছি 62,000। সো এই হচ্ছে আমাদের সি সিএফএটিগুলো। এখন আমাদের সি সিএফএটি বের করার পর আমাদের ফর্মুলা ইউজ করতে হবে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড ফর্মুলা হচ্ছে a প্লাস এনসিউ মাইনাস সি ডিভাইডেড ডি। এখন বলেছিলাম এ কোনটাকে সিলেকশন করব, সি কোনটাকে সিলেকশন করব, ডি কোনটাকে সিলেকশন করব। হ্যাঁ, এখন এ সিলেকশন করব
এ হচ্ছে ওইতম বছর যে বছরের সিসিএফএটিগুলো এনসিওর কাছাকাছি বা সমান হয়। তো আমাদের এনসিও কত আগে সেটা দেখতে হবে। আমাদের এনসিও হচ্ছে প্রশ্নে দেওয়া আছে ইনিশিয়াল কস্ট প্রয়োজন পড়বে 40,000, অর্থাৎ সিসিপিডি কলামে গিয়ে কোনটা 40,000 কাছাকাছি বা সমান আছে, বেশি হওয়া যাবে না। তো 40,000 কাছাকাছি আছে আমাদের 38,000, অর্থাৎ 38,000-এর যে বছরটা ওইটা হচ্ছে এ। সি হবে যেটাকে ভিত্তি করে আমি এ সিলেকশন করেছি ওইটা হবে সি, অর্থাৎ 38,000-কে ভিত্তি করে কিন্তু আমি এ সিলেকশন করেছি, অর্থাৎ 38,000 হবে সি। আর ডি হবে যে বছর এ সিলেকশন করব এর পরবর্তী বছরের সিএফএটিটা, অর্থাৎ এ সিলেকশন করেছি তৃতীয় বছর, চতুর্থ বছরের সিএফএটিকে ডি হিসেবে সিলেকশন করতে হবে। এখন যার যার মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। সো এর মান হচ্ছে আমাদের 3, আমরা জানি 3 ইয়ার্স 3, এনসির মান হচ্ছে 40,000, আর সি এর মান হচ্ছে 38,000, আর ডি এর মান হচ্ছে 10,000। আলটিমেটলি ভাগ করলে 0.20 আসছে, যোগ করলে 3.20 ইয়ার্স, অর্থাৎ পেব্যাক পিরিয়ড হচ্ছে পুঁজি ফেরতকাল হচ্ছে 3.20 বছর। সো এই হচ্ছে আমাদের 3.20 বছর। এখন আমাদের সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে সারপ্লাস লাইফ। সারপ্লাস লাইফের জন্য আমাদের ফর্মুলা ইতিমধ্যে জেনে গিয়েছি, টোটাল লাইফ মাইনাস পেব্যাক পিরিয়ড। টোটাল লাইফ আমাদের দেওয়া আছে 5 ইয়ার্স, প্রজেক্ট থেকে লাইফ রেজাল্ট পাওয়া যাবে। আর পেব্যাক পিরিয়ড আমরা ইতিমধ্যে ক্যালকুলেশন করেছি 3.20 ইয়ার্স, তো মাইনাস করলে আমাদের 1.80 ইয়ার্স হচ্ছে সারপ্লাস লাইফ। সেকেন্ড রিকোয়ারমেন্ট আমরা ডান, শেষ করে ফেলেছি। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট যে রিকোয়ারমেন্টটা চেয়েছে সেটা হচ্ছে হোয়াট উড বি, কি হতো দ্য পেব্যাক পিরিয়ড ইফ ক্যাশ ইনফ্লো টাকা 10,000 ইচ ইয়ার। প্রত্যেক বছর যদি 10,000 করে হতো তাহলে পেব্যাক পিরিয়ডটা কত হতো। তো এখানে কিন্তু প্রত্যেক বছর 10,000, তার মানে সিএফএটিগুলো সমান, প্রত্যেক বছর সমান হবে। তো সেই ক্ষেত্রে সিএফএটি যেহেতু প্রত্যেক বছর সমান হবে, সেই ক্ষেত্রে আমাদের পেব্যাক পিরিয়ডের ফর্মুলা আসবে, এনসিইউ ডিভাইডেড সিএফএটি। সো এনসিইউ ডিভাইডেড সিএফএটি হবে যখন প্রত্যেক বছর সিএফএটিগুলো সমান হবে। সো আমাদের এনসিইউ ডিভাইডেড সিএফএটি দিয়ে ভাগ করতে হবে। এনসিইউ হচ্ছে 40,000, আর প্রত্যেক বছরে তো বলে আছে সিএফএটিগুলো সমান 10,000 হবে। তো সেক্ষেত্রে সিএফএটি হবে 10,000 ভাগ করে আমাদের রেজাল্ট চলে আসছে 4 ইয়ার্স। সো আসলে বুঝতে পেরেছেন অঙ্কটি। তারপর আমরা আরও কিছু অঙ্ক দেখে নিব। প্রবলেম 2 খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। কস্ট অফ ইকুইপমেন্ট টাকা 5 লাখ। একটা সম্পদে ইকুইপমেন্টের জন্য কস্ট হবে 5 লাখ। এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার্স, সেলভেজেবল অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ টাকা 50,000। অর্থাৎ কস্ট অফ ইকুইপমেন্ট হচ্ছে 5 লাখ, 5 বছর মেয়াদ। 5 বছর মেয়াদ শেষে সেলভেজেবল হবে, ভগ্নাংশের মূল্য হবে 50,000 টাকা। অ্যানুয়াল সিএফবিটি টাকা 1,80,000। কর্পোরেট ট্যাক্স রেট ইজ 40%। ক্যালকুলেট রিকমেন্ড 1 রোমান 1 পেব্যাক পিরিয়ড, রোমান 2 হচ্ছে এআরআর, আর রোমান 3 হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ রয়। 3টে রিকমেন্ড চেয়েছে। সো 1 বাই 1 করতে হবে। এখন সেক্ষেত্রে বুঝতে হবে প্রত্যেক বছর 1,80,000 হচ্ছে সিএফবিটি, অর্থাৎ প্রত্যেক বছর সমান। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ট্যাক্স রেট দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের সিএফবিটি দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে প্রথম যখন সিএফবিটি দেওয়া থাকবে, একটা হচ্ছে সিএফবিটি হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, আর সিএফএটি হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? পেব্যাক পিরিয়ডের জন্য অবশ্যই আমাদের সিএফএটি লাগবে। সো সিএফএটি বের করে নিতে হবে। এআরআর এর জন্য আমাদের প্রয়োজন পড়বে ইএটি, রিটার্ন অন ইনভেস্টমেন্টের জন্য প্রয়োজন পড়বে ইএটি। সো আমাদের সিএফএটি পর্যন্ত যেতে হবে। তো প্রথমে আমাদের যেহেতু ট্যাক্স রেট দেওয়া আছে, সেক্ষেত্রে আমার ধরে নিতে হবে যখন ট্যাক্স রেট দেওয়া থাকে, ক্যাশ ফ্লোগুলো দেওয়া থাকে সিএফবিটি। সো সিএফবিটি থেকে সিএফএটি পর্যন্ত আমাদের নিয়ে যেতে হবে। তো প্রথমে আমাদের ডিপ্রিসিয়েশন বের করে নিতে হবে, কস্ট মানে সেল ভ্যালু ডিভাইডেড লাইফ। তো কস্ট হচ্ছে 5 লাখ, সেল ভ্যালু হচ্ছে 50,000, আর ইয়া হচ্ছে 5, আলটিমেট ভাগ করলে 90,000। এখন আমাদের টেবিলের মাধ্যমে সিএফএটিগুলো নির্ণয় করতে হবে, অর্থাৎ 1 থেকে 5 বছর পর্যন্ত দিতে হবে। কেন? প্রথম বছর যাহা, পঞ্চম বছর তাহা। তো আমরা একটা বের করা মানে কি 5 বছর পর্যন্ত বের করে নিয়েছি। তো প্রথম আমাদের 1 to 5 দেব, তারপর সিএফবিটি যেটা দেওয়া আছে সেটা নেব,
1,80,000, ডিপ্রিসিয়েশন আমরা এখন ক্যালকুলেশন করেছি 90,000। তারপর হচ্ছে ইবিটি বের করার জন্য সেফ বিটি থেকে ডিপ্রিসিয়েশন মাইনাস করে আসছে আবার 90,000। এটার উপর ট্যাক্সের কাটতে হবে, ট্যাক্সের দেওয়া আছে 40%। সো ইবিটির উপর আমরা ট্যাক্সের 40% যদি কাটি তাহলে পেয়ে যাচ্ছি 36,000। এখন ইবিটি হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স মাইনাস করলে আর্নিং আফটার ট্যাক্স আসবে। সো 90,000 থেকে 36,000 মাইনাস করলে 54,000 হচ্ছে ইএটি। আবার ইএটির সাথে আবার যখন ডিপ্রিসিয়েশন যোগ করবো তখন সেফ এটি চলে আসবে। আমি কলামগুলোতে লিখে দিয়েছি 1 কলাম, 2nd কলাম, 3rd, 4th, 5th, 6th, 7th কলাম কীভাবে আসছে। সো আমরা সিএফএটি পেয়ে গেছি, ইএটি পেয়ে গেছি, অর্থাৎ প্রত্যেক বছর ইএটি 54,000, প্রত্যেক বছর সিএফএটি 1,40,000। এখন প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে পেব্যাক পিরিয়ড। যেহেতু সিএফএটিগুলো সমান থাকবে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা আসবে এনসিইউ ডিভাইডেড সেফ এটি। সো পেব্যাক পিরিয়ডের জন্য ফর্মুলা হচ্ছে আমাদের এনসিইউ ডিভাইডেড সেফ এটি। সো সেফ এটি হচ্ছে আমাদের 1,44,000 আর এনসিইউ তো আমাদের প্রশ্ন দেওয়াই আছে 5 লাখ। তো 5 লাখকে আমরা 1,44,000 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট চলে আসছে 3.47 ইয়ার্স। 3.47 ইয়ার্স আমাদের পেব্যাক পিরিয়ড বের করে ফেলেছে। দেন হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, সো যেটাকে সংক্ষেপে বলা হয় ARR বের করার জন্য ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ ইএটি ডিভাইডেড অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। সো অ্যাভারেজ ইএটি কিন্তু আমাদের দেওয়া আছে, অর্থাৎ আমাদের 54,000 হচ্ছে অ্যাভারেজ ইএটি, অর্থাৎ প্রত্যেক বছর ইএটি যদি সমান, তো 5 বছর ইএটি যদি আমি 5 বার 54,000 যোগ করি তারপর 5 দিয়ে ভাগ করলে 54,000 আসবে। সো কাজে অ্যাভারেজ ইএটি হচ্ছে আমাদের 54,000। এখন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট আমাদের দেওয়া নেই, সো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করতে হবে। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে আমি এখানে স্টার চিহ্ন দিয়ে বের করেছি, কস্ট প্লাস সেলস ভ্যালু ডিভাইডেড টু প্লাস ডব্লিউসি, অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল। কস্ট হচ্ছে আমাদের 5 লাখ, সেলস ভ্যালু হচ্ছে আমাদের 50,000 ডিভাইডেড টু, আর ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের অঙ্কে দেওয়া নেই এজন্য শূন্য। আলটিমেটলি ভাগ করলে 2,75,000 পাচ্ছে, অর্থাৎ 2,75,000 দিয়ে 54,000কে ভাগ করলে 100 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 19.64%। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে রয় বের করার ফর্মুলা হচ্ছে ভেরি সিম্পল, আমরা ইতিমধ্যে জেনে আসছি। প্রথমে ফর্মুলাতে রয় বের করার ফর্মুলা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ ইএটি ডিভাইডেড এনসিইউ। তো অ্যাভারেজ ইএটি কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে যাচ্ছি 54,000 বসিয়েছি, আর এনসিইউ পরিমাণ কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে 5 লাখ, প্রশ্নে দেওয়া আছে 5 লাখ, 5 লাখই বসাতে হবে। ভাগ করলে 100 গুণ করলে আমাদের রেজাল্ট চলে আসছে 10.80%। এ হচ্ছে আমাদের 3টি রিকোয়ারমেন্ট, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরও একটি অঙ্ক দেখে নিব। প্রবলেম 3, কনসিডার দ্য ফলোইং ইনফরমেশন অফ এ প্রজেক্ট। সো এখানে ইনফরমেশনগুলি কীভাবে দেওয়া আছে লক্ষ্য করতে হবে। ইয়ার দেওয়া আছে, তারপর আছে ক্যাশ ফ্লো, 0 to 5 ইয়ার্স দেওয়া আছে। যখনই 0 ইয়ার্স দেওয়া থাকবে, 0 ইয়ার্সের বরাবর যে আমাদের ক্যাশ ফ্লো দেওয়া থাকবে সেটা হচ্ছে এনসিও, অর্থাৎ কস্ট অফ ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমরা কোনো একটা প্রজেক্টে থেকে যদি কোনো রেজাল্ট পেতে চাই আগে তো আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, দেন রিটার্ন আসবে। তো 0 ইয়ার্সে অল দ্য টাইম ইনভেস্টমেন্ট করা হয়, তারপর ইয়ার বাই ইয়ার আমাদের রেজাল্ট চলে আসে, অর্থাৎ ইনফ্লোগুলো আসে। তো 0 ইয়ার্সে যে টাকাটা দেওয়া আছে ক্যাশ ফ্লোটা সেটা হচ্ছে কস্ট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ এনসিও। আর 1 থেকে 5 বছর যা দেওয়া আছে সেটা হচ্ছে সিএফ এটি অথবা বিটি, ডিপেন্ডস অন আমাদের ট্যাক্সের দেওয়া আছে কি নাই। যদি ট্যাক্সের দেওয়া থাকে তাহলে সিএফ বিটি, আর ট্যাক্সের দেওয়া যদি না থাকে তাহলে সিএফ এটি ধরে নিতে হবে। তো ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড আউট দ্য এনপিভি অ্যাট 12%, গিভ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দ্য প্রজেক্ট, অ্যাকসেপ্ট অর রিজেক্ট ডিসিশন। তো এখানে কিন্তু ট্যাক্সের দেওয়া নেই, তার মানে আমাদের যে ইনফ্লোগুলো দেওয়া আছে, ক্যাশ ফ্লোগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের আফটার ট্যাক্স, অর্থাৎ সিএফ এটি দেওয়া আছে সরাসরি। তো সেক্ষেত্রে আমাদের এনপিভি বের করতে হবে, আর এনপিভি বের করার জন্য আমরা ফর্মুলা জানি টিপিভি মাইনাস এনসিও। টিপিভি হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ সকল ইনফ্লোগুলোকে টোটাল প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে আফটার ডিসকাউন্টিং। তারপর আমরা এই টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা এনসিও যখন মাইনাস করব তখন আমাদের চলে আসবে এনপিভি। তো প্রথমে আমাদের কিন্তু টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, অর্থাৎ টিপিভি বের করতে হবে।
তো প্রথম কীভাবে বের করব? তো প্রথম আমাদের ইয়ারগুলো বসাতে হবে 1 to 5 ইয়ার্স পর্যন্ত বসাচ্ছি, তারপর সিএফএটিগুলো যেগুলো দেওয়া আছে 1 to 5 ইয়ার্স পর্যন্ত সবগুলো বসিয়েছি। এখন ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে হবে। ডিসকাউন্ট ফ্যাক্টরটা কীভাবে বের করতে হবে সেটা আমরা জেনে নেব। অর্থাৎ ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার জন্য আমাদের এই ডিসকাউন্ট ফ্যাক্টর @ 12%, অর্থাৎ ফর্মুলা আসবে 1 / 1 + i পাওয়ার n, অর্থাৎ 1 / 1 + i এর মান হচ্ছে ডিসকাউন্ট রেটটা হচ্ছে 12%, 0.12, আর n হচ্ছে প্রথম বছরের জন্য 1, দ্বিতীয় বছরের জন্য 2, তৃতীয় বছরের জন্য 3, চতুর্থ বছরের জন্য 4, পঞ্চম বছরের জন্য 5, অর্থাৎ পঞ্চম বছর পর্যন্ত দেওয়া আছে। অর্থাৎ প্রথম বছর হচ্ছে পাওয়ার থাকবে 1, এই কাজটি থাকবে, রেজাল্ট আসবে এটি বসিয়েছি। দ্বিতীয় বছর এই সেম কাজ হবে, শুধু এখানে পাওয়ার আসবে 2, আরেকটি রেজাল্ট আসবে, সেটা হবে এটি। অ্যাট দ্য সেম থার্ড, ফোর্থ, ফিফথ এরকম ইয়ার বাড়তে থাকবে, তারপর আসবে। আমি বলেছি প্রথম এইভাবে বের করে প্রথম বছর বের করতে হবে। দিস ওয়ে এন উইল বি গেটিং আপ ক্রোনোলজিক্যালি, অর্থাৎ ধারাবাহিকভাবে, অর্থাৎ ক্রমান্বয়ে এন বাড়তে থাকবে, অর্থাৎ একের পর 2 আসবে, 2-এর পর 3, 4, যত বছর পর্যন্ত তথ্য আছে তত বছর পর্যন্ত যেতে হবে। সো এইভাবে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো বের করেছি এই ফর্মুলার মাধ্যমে, অর্থাৎ এইভাবে। সো তারপর ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে সিএফএটিগুলো গুণ দিলে পিবি আসবে, অর্থাৎ 20,000 সাথে এই পয়েন্টের যে ফিগারটা আসছে এটা গুণ দিলে এই রেজাল্টটা আসছে। এরকম করে সবার সারির সাথে সবার কলামের সাথে, অর্থাৎ সিএফএটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো গুণ দিয়ে আলটিমেটলি এই রেজাল্টগুলো চলে আসছে। সবগুলোকে যোগ করলে টোটাল প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ পিবি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, সবগুলো যোগ করলে টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাচ্ছি 49,687 টাকা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাচ্ছি। এখন কিন্তু এনপিবি বের করতে পারবো। উই নো এনপিবি ইজ ইকুয়াল টু টিপিবি মাইনাস এনসিও। তো টিপিবি আমরা বের করেছি 49,687, আর এনসিও তো আমাদের জানা আছে 50,000, কারণ 0 ইয়ার্স ইনভেস্টমেন্ট করেছিল 50,000। সো আমরা টিপিবি থেকে এনসিও মাইনাস করে দেবো। তো মাইনাস করলে আমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে নেগেটিভ ফিগার। তো সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্তটা কি আসবে? ডিসিশন, সিন্স দ্য এনপিবি ইজ নেগেটিভ, যেহেতু এনপিবি নেগেটিভ, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ, দ্য প্রজেক্ট শুড নট বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ এনপিবি যদি নেগেটিভ আসে আমাদের প্রজেক্ট অ্যাকসেপ্ট করা উচিত না, আর এনপিবি যদি পজিটিভ আসে সেক্ষেত্রে প্রজেক্টটা অ্যাকসেপ্ট করা উচিত। এই অঙ্কে আমাদের কিন্তু চলে আসছে নেগেটিভ, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকসেপ্ট করা উচিত না। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। তারপর আমরা আরও দুটি অঙ্ক দেখে নিব। Problem 4, initial cost of a project is টাকা 1,20,000, অর্থাৎ এটা হচ্ছে NCO, the life of the project is 5 years, তো প্রজেক্টের লাইফ থাকবে হচ্ছে 5 years, cash inflow in first, second, third, fourth, fifth year 50,000, 48,000, 30,000, 42,000 and 20,000 respectively, পর্যায়ক্রমে cost of capital is 15%. এখন এক নম্বর রিকমেন্ড চেয়েছে ক্যালকুলেট ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ আইআরআর চেয়েছে। তো আইআরআর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটা প্রায় সময় বি পার্টে এসে থাকে এবং সি পার্টে আসে। তো আইআরআর জানার জন্য খুবই মনোযোগ সহকারে শুনতে হবে কথাগুলো এবং বোঝার চেষ্টা করতে হবে। সো আইআরআর বের করার জন্য আমি প্রথমেই বলেছিলাম দুইটা এনপিভি প্রয়োজন পড়বে, দুইটা ডিসকাউন্ট রেটের প্রয়োজন পড়বে। ইউজুয়ালি প্রশ্নে একটা ডিসকাউন্ট রেট দেওয়া থাকে, অনেক সময় একটাও দেওয়া থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে সেগুলো বুঝতে হবে। যেহেতু আজকের অঙ্কে একটা ডিসকাউন্ট রেট দেওয়া আছে, আর একটা ডিসকাউন্ট রেট আমরা ধরে নেব, কিভাবে ধরবো সেটা আমি পরে বলছি। যদি এই ডিসকাউন্ট রেটে যদি আমাদের এনপিভি যদি পজিটিভ আসে, তো তাহলে ডিসকাউন্ট রেট বাড়িয়ে নেগেটিভ এনপিভি বের করতে হবে। আর যদি এই ডিসকাউন্ট রেট দিয়ে যদি নেগেটিভ আসে তাহলে আমাদের ডিসকাউন্ট রেটগুলো কমিয়ে পজিটিভ আনতে হবে। অর্থাৎ এই ডিসকাউন্ট রেট যদি পজিটিভ আসে তাহলে আমাদের নেগেটিভ বের করার জন্য ডিসকাউন্ট রেট বাড়াতে হবে, আর এই ডিসকাউন্ট রেট দিয়ে যদি পজিটিভ আসে তো পজিটিভ আসে তার নেগেটিভ আনার জন্য বাড়াতে হবে। সো আমি একটা নোট দিয়েছি সলিউশনে, ফর আইদার উই নিড টু এনপিভিস উইথ 2 ডিসকাউন্ট রেট, অর্থাৎ দুইটা ডিসকাউন্ট রেট লাগবে এবং দুইটি আমাদের এনপি প্রয়োজন হবে। তো প্রথম আমরা যে ডিসকাউন্ট রেট দেওয়া আছে সেটা দিয়ে একটা এনপিভি বের করার চেষ্টা করি। সো এখানে কিন্তু আমাদের ট্যাক্স রেট দেওয়া নেই, তার মানে কি এখানে হচ্ছে সিএফএটি দেওয়া আছে।
সো সিএফএটি যেহেতু দেওয়া আছে, সিএফএটি থেকে কীভাবে আমাদের ডিসকাউন্ট রেট ডিসকাউন্ট ফ্যাক্টর কাজ করে আমাদের কাজ করতে হয় সেটা আমরা জানা আছে। তো আমরা প্রথম পিভট টেবিল বের করে নিব, প্রথম 3টা কলাম কাজ করে নিব, 4টা প্রয়োজন পড়বে কারণ 15% দিয়ে কাজ করছি। তো সিএফএটিগুলো যা দেওয়া আছে ক্রমান্বয়ে বসিয়েছি। ডিসকাউন্ট ফ্যাক্টর @ 15%, ইতিমধ্যে শিখিয়েছি কীভাবে আমাদের বের করতে হবে 1/1 + i পাওয়ার n, অর্থাৎ প্রথম বছর 1, তারপর দ্বিতীয় বছর 2, 3 ভাগ করে যে রেজাল্টগুলো আসছে এইভাবে, অর্থাৎ 15%, 1/1 + 1/5 পাওয়ার 1 ফার্স্ট ইয়ারে এর রেজাল্টটা চলে আসবে। তারপর সেকেন্ড ইয়ার 2 এর রেজাল্ট চলে আসবে, থার্ড, ফোর্থ, ফিফথ, এভাবে সবগুলো ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে হবে। সিএফএটির সাথে আমরা জানি গুণ করলে ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো গুণ করলে পিবি পাচ্ছি, আর পিবিগুলো সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি টিপিবি। তো প্রথম অংশ আমরা 15% দিয়ে এতটুকু করেছি, আর 2টা কলাম পরে বোঝাচ্ছে। সো এতটুকু ভিত্তিতে আমরা একটা এনপিবি বের করতে হবে। এনপিবি @15%, আমাদের টিপিবি মাইনাস এনসিও জানি, টিপিবি হচ্ছে এত আর এনসিও হচ্ছে 1,20,000 অঙ্কে দেওয়া ছিল। সো টিপিপি মাইনাস এনসিও অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও মাইনাস করলে আমাদের পেয়ে যাচ্ছে 13,468, সেটা হচ্ছে আমাদের পজিটিভ এনপিপি। এখন বলুন, যেহেতু প্রথম আমাদের এনপিপিটা পেয়ে গেছে পজিটিভ, তো সেকেন্ড এনপিপি পাওয়ার জন্য তো অবশ্যই নেগেটিভ এনপিপি লাগবে। তো নেগেটিভ এনপিপির জন্য আমাদের ডিসকাউন্ট রেট বাড়াতে হবে, অর্থাৎ ডিসকাউন্ট রেট যত বেশি হবে এনপিপির মান তত ছোট হয়ে যায়, অর্থাৎ টোটাল প্রেজেন্ট ভ্যালুর মান ছোট হয়ে যায়। আর টোটাল প্রেজেন্ট ভ্যালুর মান ছোট হলেই কিন্তু আমাদের নেগেটিভ এনপিপি আসবে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু 15%-এ পজিটিভ এনপিপি পেয়েছি, তো নেগেটিভ এনপিপির জন্য ডিসকাউন্ট রেট বাড়াতে হবে। ডিসকাউন্ট রেট এখন কথা হচ্ছে কত নেব, 16%ও নিতে পারে, 17% নিতে পারে, 18% নিতে পারে, 19% নিতে পারে, অর্থাৎ বাড়াতে পারে। অর্থাৎ এইভাবে আবার 16% দিয়ে যদি আবার পজিটিভ আসে তাহলে অঙ্কটা কাটা আসবে, 17% আবার পজিটিভ আসতে পারে, আবার কাটা যাবে। এরকম করে আমাদের ট্রায়াল এরর মেথডে করতে হবে। এতবার করার সময় নেই আমাদের। তো কাজে প্রথম থেকে একটু বড় একটা গ্যাপ নিয়ে একটা ডিসকাউন্ট রেট নিব, অর্থাৎ এখানে 15%, এটা 50% বাড়ানোর চেষ্টা করেছি। এটা 50% হচ্ছে 7.5 আসতো, অর্থাৎ যোগ করলে আমাদের আসতো 22.5%। আমি এটাকে রাউন্ড ফিগার করে নিয়েছি, 22% দিয়ে করেছি। তো 22%-এ আমরা কীভাবে ফ্যাক্টরগুলো বের করেছি সেটা জানা আছে, 1/1 + i পাওয়ার n। তো আয়ের মান আসবে এখন 0.22, আর পাওয়ার 1, 2, 3 এইভাবে দিয়ে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টরগুলো বের করব। তো ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে আমাদের এই সিএফএটিগুলো গুণ করলে আবার চলে আসবে নতুন করে পিবি, আর এই পিবিগুলো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের টোটাল পিবি নতুন করে টোটাল টিপিপি সেটা পেয়ে যাচ্ছে 1,16,116। সো আমরা 22%-এ এনপিপি বের করতে হবে, এনপিপি @22%, টিপিপি মাইনাস এনসিও। সো আমরা টিপিপি বসিয়েছি এটি, আর এনসিও তো আমাদের জানাই আছে 1,20,000, মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি -3,884। আমরা কিন্তু দুইটি এনপিপি পেয়ে গেছি, একটি পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। তো সেই ক্ষেত্রে আমাদের দুইটি ডিসকাউন্ট রেটও পেয়ে গেছি, একটা হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট হচ্ছে 15%, আর হাই ডিসকাউন্ট রেট হচ্ছে 22%। তো দুটি ডিসকাউন্ট রেট, দুটি এনপিপি কিন্তু পাওয়া গেছে। এখন আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, IRR = A + C/C - D B - A উইথিন ব্র্যাকেটে। তো সেক্ষেত্রে যার মান বসাতে হবে। এর মান আমরা জানি লোয়ার ডিসকাউন্ট রেট 15% বসিয়েছি এর মান, আর বি এর মান হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, আমরা যেখানে বি এর মান বসিয়েছি 22%, এর মান 15%। এখন সি এবং ডি হচ্ছে, সি হচ্ছে পজিটিভ এনপিভি আর ডি হচ্ছে নেগেটিভ এনপিভি। সি এর মান হচ্ছে পজিটিভ এত, আর ডি এর মান হচ্ছে নেগেটিভ এত, অর্থাৎ যার মান বসিয়ে দিয়েছি। সি বসিয়েছি 13,486, আবার বসিয়েছি সি এর মান 30,486, মাইনাস বসিয়েছি ডি এর মান কিন্তু মাইনাসের উইথিন ব্র্যাকেট বসেছি। আলটিমেটলি মাইনাসের প্লাসে কিন্তু মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, এই দুইটা যোগ করে রেজাল্ট আসছে এটি, আর উপর যা আছে তাই আছে, আর এখান থেকে মাইনাস করলে 7%, অর্থাৎ ভাগ করে যে টাকাটা আসবে ওইটা এটার সাথে গুণ করে, অর্থাৎ ভাগ করে যে রেজাল্ট আসবে এটার সাথে গুণ করে যে রেজাল্ট আসবে ওইটা গুণ করে যোগ করতে হবে 15% সাথে, আলটিমেট রেজাল্ট চলে আসবে আমাদের 20.43%। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, 30,468-কে 17,352 দিয়ে ভাগ করতে হবে, ওই ভাগ রেজাল্টকে 7 দ্বারা গুণ করে যে রেজাল্ট আসবে ওইটার সাথে 15% যোগ করে যে
অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে এই রেজাল্টটি। আশা করি বুঝতে পেরেছেন। এখন সেকেন্ড রিকোয়ারমেন্ট চেয়েছিল শুড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড, এই প্রজেক্টটা কি অ্যাকসেপ্টেড করা যাবে কি না। এখন আইআরআর মান কত আসছে সেটা দেখতে হবে। আইআরআর মান আসছে 20.43%। তো আমাদের কমেন্ট দিতে হবে। সো আইআরআর মান যদি নর্মাল রেট অর্থাৎ আমাদের গেমের রেট থেকে যদি বড় হয় তাহলে আমাদের অ্যাকসেপ্টেড, ছোট হলে রিজেক্টেড। তো আমাদের নর্মাল রেট বা কস্ট অফ ক্যাপিটাল রেট আছে 15%, সেই তুলনায় আমাদের আইআরআর কিন্তু বড় হয়েছে, তো অ্যাকসেপ্ট করা উচিত। So as IRR is higher than cost of capital rate 15%, so the project should be accepted. অর্থাৎ প্রজেক্টটা অ্যাকসেপ্টেড করা উচিত। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আইআরআর কীভাবে বের করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ একটা ইনিশিয়াল একটা আইডিয়া পেয়েছেন, দুইটা ইন্টারেস্ট রেট অর্থাৎ ডিসকাউন্ট রেট প্রয়োজন পড়বে, দুটি এনপিভি প্রয়োজন পড়বে। দুটির মধ্যে একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। প্রথমটা যদি পজিটিভ হয় তারপর নেগেটিভ বের করার জন্য আমাদের ডিসকাউন্ট রেট বাড়তে হবে, আর প্রথমটা যদি নেগেটিভ চলে আসে পজিটিভ পাওয়ার জন্য ডিসকাউন্ট রেট কমাতে হবে। এই হচ্ছে প্রসেস। তারপর হচ্ছে আমাদের আরও একটি অঙ্ক দেখে নেব। প্রবলেম 5। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ প্রজেক্ট ইজ টাকা 5 লাখ। দ্য প্রজেক্ট অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো আওয়ার নেক্সট 5 years লাইফ আর টাকা 1,50,000। কোনো একটা প্রজেক্টের জন্য ইনভেস্টমেন্ট হচ্ছে 5 লাখ আর এক্সপেক্টেড অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো হচ্ছে ওভার নেক্সট 5 year টাকা হচ্ছে 1,50,000। অর্থাৎ আমরা এখানে কিন্তু ট্যাক্স রেট দেওয়া নেই। সো ক্যালকুলেট পেব্যাক পিরিয়ড, পেব্যাক রিসিভেবল অ্যান্ড এনপিভি অ্যাজিউমিং ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট ফ্যাক্টর ইজ 12%। তো সেক্ষেত্রে প্রত্যেক বছর এনসিবি অথবা সিএফএটি কিন্তু সমান, অর্থাৎ নেক্সট 5 yearsে 1,50,000 করে আসবে। আর এনসি হচ্ছে 5 লাখ। এই জিনিসগুলো ধরতে পেরেছি। যেহেতু ট্যাক্স রেট দেওয়া নেই তার মানে সিএফএটি দেওয়া হচ্ছে, নট সিএফপিটি। তো সলিউশন প্রথম চলে যাব পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ডের জন্য আমাদের যেহেতু সিএফএটিগুলো সমান, তো সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ডের জন্য ফর্মুলা আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। এনসিইউ ডিভাইডেড সিএফএটি হয়। তো এনসিইউকে আমরা সিএফএটি দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট চলে আসছে 3.33 years। সো এনসি হচ্ছে 5 লাখ আর সিএফএটি হচ্ছে 1,50,000। এখন সেকেন্ড রিকোয়ারমেন্ট চেয়েছে আমাদের এখানে পেব্যাক রিসিভেবল। তো পেব্যাক রিসিভেবল দুইভাবে করতে পারবো, আমরা দুইভাবে দেখানোর চেষ্টা করেছি। প্রথম ফর্ম হচ্ছে অ্যাভারেজ সিএফএটি ডিভাইডেড এনসিইউ। সো যেহেতু প্রত্যেক বছর সমান সিএফএটিগুলো সমান, তো অ্যাভারেজ সিএফএটি ততই থাকবে, অর্থাৎ 1,50,000। যদি অসমান হতো সবগুলো যোগ করে ভাগ করতে হতো, যেহেতু সমান ভাগ করার প্রয়োজন পড়বে না। সো 1,50,000 আর এনসির পরিমাণ দেওয়া আছে আমাদের 5 লাখ, ভাগ করলে 100 গুণ করলে 30% চলে আসছে। অর আমরা যখন বলেছিলাম যখন পেব্যাক পিরিয়ড অলরেডি করা থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা 1 ডিভাইডেড পেব্যাক পিরিয়ড ইন্টু 100 দিয়ে ভাগ করে রেজাল্টটা নিয়ে আসতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা 1 ডিভাইডেড 3.33 যদি বসাই পেব্যাক পিরিয়ডের মান, আলটিমেটলি 100 দিয়ে গুণ করলে রেজাল্ট চলে আসছে 30%। নো ডিফারেন্স বিটুইন টু ফর্মুলাস। সো বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আমাদের চেয়েছে এনপিভি অ্যাজিউমিং দ্য ডিসকাউন্ট ফ্যাক্টর ইজ 12%। তো আমাদের এনপিভি বের করার জন্য আমরা যেহেতু প্রত্যেক বছর সমান, তো সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলার মাধ্যমে করতে পারি। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এনপিভির জন্য দুটি ফর্মুলা, একটা হচ্ছে সমান হলে একভাবে করা যাবে আর অসমান হলে আরেকভাবে করা যায়। সো আমরা যেহেতু এখানে সমান, তখন আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। সিএফএটি উইদিন ব্র্যাকেট 1 - 1 ডিভাইডেড 1 + i পাওয়ার n হোল ডিভাইডেড n মাইনাস এনসিইউ। তো সেই ক্ষেত্রে যার মান বসাতে হবে। সিএফএটির মান আমরা 1,50,000 জানি, আর ডিসকাউন্ট রেট 12% দেওয়া আছে, আর এন মানে 5 years, প্রজেক্টের লাইফ হচ্ছে 5 years। আলটিমেটলি মান বসিয়ে এনসির মান 5 লাখ। আলটিমেটলি আমরা জানি এই ফ্যাক্টর কীভাবে বের করতে হয়, আমরা ইতিমধ্যে জেনেছি টাইম ভ্যালু অফ মানির অধ্যায় কীভাবে করতে হয়। সো এই কাজ কিন্তু আমরা জানি। আলটিমেটলি এই কাজগুলো করলে আমাদের এই যে ফ্যাক্টরিং কাজগুলো অর্থাৎ টোটাল ব্র্যাকেটের কাজ করলে 3.605 চলে আসছে। গুণ করলে 1,50,000 এর সাথে একটা রেজাল্ট চলে আসবে 5,40,750। আর এনসিউ দেওয়া আছে আমাদের 5 লাখ, মাইনাস করলে পজিটিভ চলে আসছে 40,750। তো আশা করি বুঝতে পেরেছেন এতক্ষণ আমি যে আলোচনা করেছি। পরবর্তী লেসনে আমি আরও 5টি অঙ্ক দেওয়ার চেষ্টা করব। 5টি অঙ্ক করলে হয়তো আপনার ক্যাপিটাল বাজেটিং সংক্রান্ত A to Z আইডিয়া পেয়ে যাবেন। সো স্টিল নাও আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী আমি যে আপডেট দিয়ে থাকি আপনারা নোটিফিকেশন পেয়ে যান।
আর লেসনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের সমস্যা থাকে কোনো টপিকের উপর, কোনো অধ্যায়ের উপর বা কোনো বইয়ের উপর যদি সমস্যা থাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক এবং গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে এসে আপনারা অবশ্যই আমাদের সরাসরি টেক্সট করতে পারেন, আমরা অবশ্যই রিপ্লাই দিব। আপনার পছন্দ অনুসারে অবশ্যই আমরা লেসন করার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।